আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন আর একটি গল্প নিয়ে। আজকের গল্পটা খুবই ভয়ানক হতে চলেছে, তাই গল্পটা কেউ মিস করবেন না, সবাই আমাদের সঙ্গেই থাকুন। আমাকে ঠিক যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আর কথা বাড়ছি না, সহজেই ঘটনায় চলে যাই। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো তুমি কে? কে তুমি? অশরীরী ভূত তুমি? ভূত? ভূতের বাড়ি, ভূতের বাড়ি। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি রহিম। এবার প্রথম আপনাদের মাঝে ঘটনা প্রকাশ করলাম। যাই হোক, ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলেই আমি নতুন। বেশ কিছুদিন যাবৎ আপনার গল্পগুলো শুনে থাকি আমি, আমার প্রচণ্ড ভালো লাগে। তাই এবার প্রথম আপনাদের কাছে গল্পগুলো পাঠিয়ে দিলাম। এবার একটি গল্প পাঠিয়ে দিলাম, ভবিষ্যতে আরও পাঠানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আমার কাছে বেশ কিছু ঘটনা আছে যেগুলা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তার ভিতর থেকে একটি ঘটনা আপনার কাছে তুলে ধরলাম। আশা করছি ঘটনাটি আপনার ভালো লাগবে। আমি আর কথা বলাচ্ছি না, সরাসরি মূল ঘটনায় চলে যাই। আমাকে ঠিক যেভাবে ঘটনাটি বলেছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করলাম। জানি না ঘটনাটি আপনাদের কেমন লাগবে। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। আমি আর কথা বলাচ্ছি না, সরাসরি ঘটনায় চলে যাই। আমি আমার খালা বাড়িতে বেড়াতে যাচ্ছি। আমার খালা বাড়িতে যেতে যেতে গাড়ি থেকে যখন নামি তখন বাজে প্রায় রাত 1টার মতো। গাড়ি থেকে নামলাম, গ্রামে পা দিতেই যেন আচমকা বাতাস এসে আমার শরীরটা ভেদ করে চলে গেল। আমি নিঝুম রাতে একা একা হাঁটতেছি। আমার সঙ্গে কেউ নেই, শুধু আমি একাই। আমার হাতে একটি মোবাইল ফোন, মোবাইলের লাইটটা জ্বালিয়ে হাঁটতেছি। কানের ভিতরে একটি হেডফোন লাগানো, নিরিবিলি গান শুনতেছি আর হাঁটতেছি। আমার অনেক ভালো লাগতেছে। একটু বাতাস আর চতুর্দিকে পাখির কিচিমিচি ডাক। কিছু দূর হেঁটে যেতেই আবারও আচমকা একটি বাতাস এসে আমার শরীরটা ভেদ করে চলে গেল। এবার শুধু বাতাস না, তার সঙ্গে শিয়ালের ডাক। শিয়ালের ডাকটা একটু ভয়ঙ্করই মনে হলো। শিয়ালটা যেন কান্না করতেছে, আমার এরকম অনুভূতি হলো। আমি তো শহরে থাকি, গ্রামে খুব একটা আসা হয় না, তাই আমি ভূত প্রেতে খুব একটা বিশ্বাস করি না। প্রথমে আমি ভূত প্রেতের কথা কেন বললাম হয়তো আপনারা জানতে চাচ্ছেন, কারণ ভূতের গল্পই তো আমি করতেছি আপনাদের সঙ্গে। যাই হোক, আমি ঘটনায় যাই। আমি হাঁটতেছি, একটি ব্রিজের কাছে চলে গেলাম। ব্রিজের উপরে পা দিতেই আমার মনে হলো পিছনে কে একজন হেঁটে আসতেছে। আমি পিছন দিকে ঘুরে তাকাই, তাকিয়ে দেখলাম একটি মহিলা হেঁটে আসতেছে আমার পিছন পিছন। যাই হোক, আমার মনে একটু সাহস জন্মিল। আমার মনের ভেতরে একটু ভয় কাজ করতেছিল। মহিলাকে ডেকে আমার ভয়টা কেটে গেল। আমি ওখানে একটু দাঁড়ালাম। মহিলাটা আমার সামনে এলো, এসে আমাকে বলতেছে, তুমি কোথায় যাবে? আমি বললাম, সামনে গিয়ে আমি যাব। মহিলা বলল, রাত্রেবেলা এদিক দিয়ে হাঁটা তোমার মোটেও ঠিক হয়নি, এত রাতে এদিক দিয়ে তোমার যাওয়াটা খুব একটা ভালো হলো না। যাই হোক, চলো আমার সঙ্গে, আমি তোমাকে এগিয়ে দিয়েছি। আমি বললাম, না, তার কোনো প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। মহিলাটি আমার ওপর একটু রাগ হলো। রাগ হয়ে আমাকে বলতেছে, তুমি বেশি বোঝো, আমি তোমাকে যেটা বলেছি এটা করো, আমার সঙ্গে চলো। আমি আর কোনো কথা বললাম না, মহিলাটির সঙ্গে হাঁটতেছি। আমি পিছনে, মহিলাটি আমার সামনে।
কি জানে বিড়বিড় করে বলতেছে। আমার কানের ভিতরে হেডফোন লাগানো, আমি তেমন কিছু শুনতে পাচ্ছি না। গানের সাউন্ডটা কমে দিলাম। সাউন্ডটা কমে দিতে যেই কথাটি আমার কানে এলো, এটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মহিলাটি আমাকে উদ্দেশ্য করেই কথাগুলো বলতেছে। মহিলাটি বলতেছে, এত রাত্রে তোমার এদিক দিয়ে যাওয়া মোটেও ঠিক হয়নি। এদিক দিয়ে তো যাচ্ছ ভালো কথা, বাড়িতে যেয়ে ফিরতে পারবে তো? আমি মহিলাকে গিয়ে একটু অস্বাভাবিক মনে করলাম। মহিলাটিকে বললাম, কি আপনি? আমাকে নিয়ে এত টেনশন করার কোনো দরকার নেই, আপনি আপনার রাস্তায় যান, আমি আমার রাস্তায় যাচ্ছি। মহিলাটি আবার আমার ওপর রাগ হলো। মহিলাটি রাগ হয়ে বলতেছে, তোমাকে আমি যেটা বলেছি এটা করো, আমার সঙ্গে সঙ্গে চলো, এত বেশি কথা বলো না, তাহলে কিন্তু সমস্যার ভিতরে পড়বে। আমি আর কিছু বললাম না, মেয়েটির সঙ্গে আমি হেঁটে যাচ্ছি। হাঁটতে হাঁটতে আমার খালার বাড়ির কাছে চলে গেলাম। খালার বাড়ির কাছে যেতেই আমি সামনের দিকে দেখলাম সে মেয়েটি আর নেই। হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল। আমি মনে করছিলাম হয়তোবা অন্য রাস্তায় চলে গিয়েছে। আমি আমার খালাকে ডাক দিলাম। আমার খালা বেরিয়ে এলো। সে আমাকে দেখে আমার খালা প্রচণ্ড খুশি হয়ে গিয়েছে, আমাকে ঘরের ভেতরে ডেকে নিল। আমি ঘরে চলে গেলাম। ঘরে যেয়ে আমার খালার সঙ্গে একটু গল্প করলাম। গল্প করে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে ঘুমানোর জন্য চলে যাই, কারণ অনেক রাত হয়েছে। ঘুমাতে যেয়ে একটু মোবাইল টিপতে ইচ্ছে হলো। মোবাইল টিপতেই ফজরের আজান দিয়ে দিল। মোবাইলটি রেখে আমি ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠতে উঠতে পরে আমার সকাল 11টা বেজে গিয়েছে। আমি খুবই দ্রুত বিছানা থেকে উঠে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নিলাম, কারণ আমার প্রচণ্ড খিদা লেগেছে। খাবার খেয়ে আমার খালাতো ভাইয়ের সঙ্গে আমি গ্রামটি ঘুরতে বেরিয়ে যাই। গ্রামটি ঘুরে দেখি, গ্রামটি তো আমার অনেক ভালো লাগে, কিন্তু কিছু লোকের মুখের দিকে তাকিয়ে আমার প্রচণ্ড খারাপ লাগে, কারণ এটা তো গ্রামাঞ্চল। গ্রামাঞ্চলে নিম্ন পরিবারে অনেক লোকজন বাস করে। তাদের মুখের দিকে তাকাতেই যেন খুবই মায়া লাগে তাদের মুখটি দেখে। তাদেরকে আমি কিছু টাকা সাহায্য করি, আমার সাধ্য মতো যতটুকু পারি আমি এতটুকু সাহায্য করি। আর তাদেরকে বলে আসি, যদি আপনাদের কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবেন। আমি তাই বলে ওখান থেকে চলে আসি। আমার খালার বাড়িতে চলে আসি। সন্ধ্যা পার হয়ে গেল। রাতের খাবারটা খেয়ে ঘুমানোর জন্য চলে যাই। পিছন থেকে আমার মনে হলো কেউ একজন জানালার পাশে দাঁড়িয়ে আছে। আমি জানালার দিকে ঘুরে তাকালাম, তাকে দেখলাম কেউ নেই। আমি আবার বিছানায় চলে যাই ঘুমানোর জন্য, যে একটু মোবাইল টিপতেই পিছন থেকে কেউ একজন ডাক দিচ্ছে মনে হলো। পিছন দিকে তাকিয়ে দেখি কেউ নেই। আমি মনের ভুল ভেবে নিয়ে আবারও শুয়ে পড়েছি। আমার চোখে ঘুম ঘুম ভাব। জানালার পাশ থেকে কেউ একজন তাকিয়ে আছে বলে মনে হলো। জানালার দিকে তাকালাম, দেখলাম কেউ নেই। আবারও ঘুমানোর জন্য চলে যাই। কিন্তু এবার একটি বিষয় খেয়াল করলাম, আসলে আমার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, কারণ আমার পিছনে একটি ছোট্ট লাইট আছে, লাইটটি জ্বলতেছে। আমি কেন ভাবলাম আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে? এই জন্য যে লাইটের আলোতে তার ছায়াটা বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে। আমি পিছন দিকে ঘুরে তাকাই, দেখলাম কেউ নেই। আবারও সামনের দিকে যখন তাকাই তখন আবারও সেই ছায়াটি দেখলাম। আমি তো ভয়ে চিৎকার দিয়ে উঠি। আমার খালামণি দৌড়ে আসে, এসে দেখি আমি অজ্ঞান হয়ে পড়ে আছি। আমার খালা আমার চোখে পানি দেয়, দিয়ে আমার জ্ঞান ফেরায়। জ্ঞান ফিরে আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? আমি সব ঘটনা খুলে বললাম। আমাকে বলল, পাগল, এটা তোর মনের ভুল। আমি আমার খালাকে বললাম, না এটা আমার মনের ভুল না, এটা সত্যি। আমার খালামণি আমাকে বলল, না রে পাগল, এটা তোর আসলে মনের ভুল। আমিও ভেবে নিলাম হতেই পারে, কারণ গত রাত সারা রাতে ঘুম জাগা, এই কারণে হয়তো আমার এরকম মনে হচ্ছে। আমি আর কিছু বললাম না। আমার মনের মধ্যে ভীষণ রকম ভয় কাজ করতে লাগলো।
আমি ঠিকমতো ঘুমাতে পারতেছি না। এরই ভিতরেই আবারও আচমকা বাতাস এসে আমার ঘরটা যেন শীতল করে দিয়ে গেল। আমি জানালার দিকে তাকিয়ে রয়েছি, শুধু বাতাস না, এবার একটি অন্যরকম একটি জিনিস আমার চোখে পড়ল। সেটা অন্য কিছু না, একটা যেন বাতাসের সঙ্গে আগুনের দোলা এসে পড়লো আমার জানালার সামনে। আমি দৌড়িয়া জানালার কাছে গেলাম। কাছে যেতেই দেখলাম একটি কাটা মাথা পড়ে আছে আমার জানালার বাইরে। আমি চিৎকার দিয়ে উঠি। আমার চিৎকার শুনে আশেপাশের অনেক লোকজনই বেরিয়ে আসে। আমি চিৎকার দিয়ে বেরিয়ে চলে যাই আমার ঘর থেকে, যে আমার খালামুনিকে চেপে ধরে। আমার খালামুনি আমাকে বললো, কি হয়েছে তোর, আবার কেন চিৎকার দিয়েছিস? আমি আবার আমার খালামুনিকে সব ঘটনা খুলে বললাম। এলাকার লোকজন বলতেছে এটা তোমার মনের ভুল, এরকম কোনো ঘটনা কারোর সঙ্গে কোনোদিন ঘটেনি, তোমার সঙ্গে কেন ঘটতেছে? আমি সে লোকগুলোকে বললাম, আপনারা বিশ্বাস না পেলে জানালা পাশে যে দেখুন সেই কাটা মুন্ডটা এখনো পড়ে আছে। লোকজন জানালার পাশে গেল, যে কিছুই পেল না, চলে এলো। আমাকে কিছু লোক পাগলও বলে ওখান থেকে চলে গেল। আমার খালামুনি আমার বিষয়টা বেশ ভালোভাবে লক্ষ্য করলো। আমার চোখে মুখে ভয়ের ছায়া দেখতে পারলো। আমার চোখ যেন ভয়তে অন্ধকার কালো হয়ে আছে। আমার খালা আমাকে বলল, তোর আর ওই ঘরে ঘুমানোর কোনো দরকার নেই, তুই আমার সঙ্গে ঘুমাবি, ওই ঘরে তুই একা একা থাকতে পারবি না। আমি আবার খালার সঙ্গে ঘুমাতে যাই। সে রাতটা মোটামুটি তারপরে ভালোই কেটে গেল। পরের দিন সকালবেলা আমার খালামণি একটি কবিরাজকে ডেকে আনলো। কবিরাজ আমাকে দেখে বলল, একটু সমস্যা হয়েছে, সে ব্রিজের অশরীরী আত্মাটা হয়তোবা তার পিছু নিয়েছে। আমার খালামণি আমাকে বলল, তোর আর রাত্রে একা থাকার কোনো দরকার নেই, তুই আমার সঙ্গেই থাকবি। কবিরাজকে বলল, আপনি কিছু করতে পারবেন না? কবিরাজ বলল, আমি এতটুকুই করতে পারি, এই ঘরটা বন্ধ করে দিয়ে যেতে পারবো। শুধু তাই না, আপনার ভাগিনীকে একটি তাবিজ দিব আর কিছু পানি পড়া দেব, এগুলা নিয়মিত যেন পান করে আর তাবিজটা যেন গলায় বেঁধে রাখে, তাইলে আশা করছি আর কোনো সমস্যা হবে না। আমি কবিরাজের কথাই সব কাজ করে ফেললাম। 2 দিন বেশ ভালোই কেটে গেল। 3 দিনের মাথায় আবারও সেই অশরীরী ছায়াটা যেন আমার সামনে পিছে ঘুর করতে লাগে। আমি বেশ ভালোভাবে লক্ষ্য করলাম, সে ছায়াটি আমার সামনে, আবার কখনো আমার পিছনে। আমি এবার আর চিৎকার দিলাম না। ছায়াটিকে আমি খুবই সাহসের সঙ্গে জিজ্ঞেস করলাম, এ তুমি আমার পিছনে কেন পড়ে আছো? তুমি আমার কাছে তুমি কি চাও? ছায়াটি কোনো উত্তর দেয় না। একটি অদৃশ্য ছায়া, সে আর কি উত্তর দিবে? ছায়াটি ওখান থেকে উধাও হয়ে গেল। আমি আমার খালাকে ডাক দিলাম। আমার খালাকে বললাম, সে ব্রিজের কাছে অশরীরী আত্মাটা কে, আর কি সমস্যা হয়েছিল, সেই আত্মাটা ওখানে কেন আছে এখনো? আমার খালা প্রথমে কিছু বলতে রাজি হয় না। পরে আমি অনেক জোর জবরদস্তি করার পরে আমার খালা সব ঘটনা খুলে বলতে রাজি হলো। আমার খালামণি আমাকে যেভাবে ঘটনাটি বলেছে আমি ঠিক ওইভাবেই তোমাদেরকে বললাম। যাই হোক, আমি আর কথা বাড়ছি না, আমার খালা কি বলেছিল এটা বলি। এই গ্রামেরই একটি মেয়ে, নাম ছিল কমলা। কমলা খুবই সুন্দরী ছিল। কমলা শুধু সুন্দরী না, অনেক জ্ঞান বুদ্ধি ছিল কমলার। কমলা কলেজে পড়তো, কলেজের ফার্স্ট ক্লাস ফার্স্ট মেয়ে ছিল। কমলা খুবই নিম্ন ফ্যামিলির একটি মেয়ে ছিল। তার বাবা একটি কৃষক ছিল। কৃষকের ঘরে এত সুন্দরী মেয়ে কেউ কল্পনাও করতে পারেনি। মেয়েটি দেখতে দেখতে বিয়ের বয়স হয়ে গেল। মেয়েটিকে বিয়ে দেওয়ার জন্য চাপ দিতে লাগলো। মেয়েটির বাবা মা একটি ভালো পাত্র পেয়ে গেল। মেয়েটিকে বিয়ে দেওয়ার জন্য সবাই রাজি হয়ে গেল। দেখতে দেখতে মেয়েটি বিয়ের দিন ঘনিয়ে এলো।
আমাদের গ্রামেরই আগে একটি মোড়ল ছিল। মোড়লটির একটি ছেলে ছিল। ছেলেটি অনেক বজ্জাত, ছেলেটি অনেক খারাপ ছিল। সেই ছেলেটি এলাকার কোনো মেয়েকেই ছেড়ে দেয়নি, সবার প্রতি তার চোখ ছিল। সে খুবই খারাপ দৃষ্টিতে তাকাচ্ছিল কমলার দিকে। কমলার বিয়ের কথা শুনে ছেলেটি যেন রাগে ফায়ার হয়ে গেল। ছেলেটি বিয়ের দিন রাত্রেবেলা কমলাকে তার বাড়ি থেকে কিডন্যাপ করে নিয়ে যায়। নিয়ে যেয়ে সেই ব্রিজের ওপরে যেয়ে কমলাকে খুবই ভয়ানক অত্যাচার করতে লাগলো। কমলাকে খুবই ভয়ানকভাবে মারধর করে। কমলা খুবই ভয়ানকভাবে ওখানে চিৎকার করে, অনেক চিৎকার করে কমলা, সবার কাছে সাহায্য চায়। কিন্তু এই রাত্রেবেলা ওখানে আর কে বাসবে? এদিকে কমলার বাবা মা পাগলের মতো খুঁজতে লাগলো পুরো এলাকাটা। কিভাবে খুঁজে পাবে? সে তো রাস্তায় এসেছে, তাকে জোর করে রাস্তায় নিয়ে এসেছে, এসে খুবই ভয়ানকভাবে মারধর করে তাকে। সে ওখান থেকে উঠতে পারে না। এর ভিতরেই একটি ট্রাক আসে। ট্রাক এসে কমলাকে পিষে থুয়ে চলে যায়। পরের দিন সকালবেলা সেই ব্রিজের ওপরে সে লাশটি দেখে কমলার বাবা মাকে খবর দেয়। কমলার মুখটি চেনা যাচ্ছে না, খুবই ভয়ানকভাবে হেদলে গিয়েছে কমলার মুখটি। একে তো মারধর করেছে, তারপরেও সেই ট্রাকটি এসে কমলাকে পিষে রেখে গেছে। খুবই ভয়ানক একটি অবস্থা হয়ে গিয়েছে। সারা এলাকা জুড়ে ছড়িয়ে গিয়েছে কমলা আত্মহত্যা করেছে। কিন্তু আসলে তো ঘটনাটি সত্য না। কমলাকে মেরে ফেলেছে সেই বাজে মোড়লের ছেলেটি। এসব কথা কমলা স্বপ্নে এসে তার বাবা মাকে বলে। তার বাবা মা মোড়লের কাছে চলে যায়। মোড়লটি হাসি রসিকভাবে সেই কথাটি ঘুরিয়ে দিয়েছে। মোড়ল তার ছেলেকে জিজ্ঞেস করে, প্রথমে কিছু বলেনি, পরবর্তীতে বলে হ্যাঁ আমি ওকে মেরেছি। মোড়ল তার ক্ষমতার বলে সেই ঘটনাটি চাপা দিয়েছে। তারপর থেকেই কমলার আত্মাটা এখানে ঘোরাফেরা করে। কমলার আত্মা সেই মোড়লের ছেলেটিকে সে একইভাবে মেরে ফেলেছে। শুধু তাই না, কমলা সেই মোড়লের ছেলেটিকে একে একে দুইবার দুটি ট্রাকের নিচে ফেলে দিয়েছে। কমলাকে তাও চেনা গিয়েছিল, কিন্তু মোড়লের ছেলেটিকে চেনার মতো কোনো পরিস্থিতি ছিল না। পুরো শরীরটাই একদম থেতলে গিয়েছে, তার একটি মাংস আস্ত ছিল না, সবই পাকার সঙ্গে মিশে গিয়েছিল। মোড়লের ছেলেটিকে বেলচা দিয়ে উঠিয়ে নিয়ে গিয়েছে সেই ব্রিজ থেকে। এর পর থেকেই কমলার আত্মাটা সেই ব্রিজেই ঘোরাফেরা করে। এখনো কমলার আত্মাটিকে অনেক লোকই দেখেছে, কিন্তু কারো কোনো ক্ষতি করেনি। জানি না তোর পিছে কমলার আত্মাটা কেন পড়েছে, তুই কি এমন কাজ করেছিস, তুই তাকে কেন লাগিয়ে দিয়েছিস? এই কারণে হয়তোবা তোর পিছনে কমলার আত্মাটি পড়ে আছে। আমি যেন হতভঙ্গ হয়ে গিয়েছি। আমারও মনের ভিতর ওই একই কথা ঘুরপাক খেতে লাগে। কি এমন ক্ষতি করেছি আমি? খুবই গভীরভাবে ভাবতে লাগলাম, কি করেছি আমি? কমলাকে তো আমি দেখিওনি। কিন্তু পরে আমার একটি কথা মনে পড়ল, সেই মেয়েটির কথা, যে মেয়েটির সঙ্গে আমি খারাপ ব্যবহার করেছিলাম। হয়তোবা সে মেয়েটি কমলা হতে পারে। হয়তো আমাকে সেফটি দিয়ে সেই ব্রিজ থেকে পার করে দেওয়ার চেষ্টা করেছিল সেই মেয়ে। আমাকে তো সে বলেছিল আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিব, উল্টে আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করি। হয়তোবা সে আগে আমার উপরে এই অবস্থা করতেছে। আমি এসব কথা ভাবতে ভাবতে কখন যাই ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। আমার স্বপ্নে এলো কমলার আত্মা। কমলার আত্মাকে দেখে যেন আমার কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি আর কথা বলতে পারতেছি না। খুবই ভয়ানক দেখতে কমলার আত্মার মুখটি পুরোটাই থেতলে গিয়েছে। তার শরীর দিয়ে রক্ত টিপ টিপ করে পড়তেছে।
আর নোকের ফাঁস দিয়ে রক্ত পড়তেছে, আর মাথার চুলটা নেই, খুবই ভয়ানক দেখতে। আমি মেয়েটিকে দেখে যেন চিৎকার দিয়ে উঠেছি। আমার চিৎকার কেউই শুনতে পায় না, কারো কান পর্যন্ত যায় না। এত ভয়ানক একটি লোক আমি কখনো দেখিনি। আমার শরীরটা যেন ঠান্ডা হয়ে এলো। আমি ওখানে আর দাঁড়িয়ে থাকতে পারি না। কমলা আমাকে টেনে ধরে, ধীরে 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 আমাকে নিয়ে যাচ্ছে সেই ব্রিজের কাছে। আমাকে ব্রিজের কাছে নিয়ে গেল। আমি মনে করেছিলাম হয়তো আমি আর বাঁচবো না, আমাকে মেরে ফেলে কমলা আত্মা। কিন্তু আমার ভাবনাটা তো পুরোটাই ভুল। আমাকে ওখানে নিয়ে গেল, নিয়ে যেয়ে আমাকে বলল, দেখ, এখানে আমাকে খুবই নৃশংসভাবে মেরেছিল। ঠিক এই জায়গায় আমি পড়েছিলাম। আমাকে কেউ দেখতে আসেনি রাত্রেবেলা, তাই রাত্রে এখান দিয়ে কোনো মেয়ে মানুষ গেলে আমি তাকে আমার নিজে কষ্ট করে আমি তাদেরকে তাদের বাড়িতে রেখে আসি। আর তুই কি করেছিস? আমার উপরেই রাগ ঝেড়েছিস, আমাকে খুবই খারাপ ভাষায় গালাগালি করেছিস। হয়তোবা আমাকে মুখে পারিসনি, কিন্তু মনে মনে পারেছিস। আমি তো একজন আত্মা, আমি সব বুঝতে পারি। তোর মনের কথা আমি বুঝতে পারি, এখনো বুঝতে পারতেছি। তুই আমার উপর এই খারাপ ব্যবহার করার কারণে তুই সারা রাত মধ্যে ঘুমাতে পারিসনি। এই মধ্যরাতে আমি তোকে কেন নিয়ে এসেছি জানিস? তোকে দেখানোর জন্য। একটি মেয়ে মানুষের যদি এরকমভাবে ক্ষতি কেউ করে, তাকে আমি কি করব? এইভাবেই মেরে ফেলবো। পুরো বিশ্বে আমার মতো হাজারো নারী এভাবেই মরে পড়ে আছে। আমি তো আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু তারা তাও হতে পারতেছে না। তাদের কোথাও যাওয়ার মতো অবস্থা নেই। কিছু মেয়ে আছে, তাদেরকে নির্যাতন করে ফেলে রাখে, কমায় চলে যায়, অসুস্থ, সে ঠিক মতে দাঁড়াতেও পারে না। আমার মতো হাজারো মেয়ে আছে এরকম নির্যাতনের শিকার হয়েছে। তারা কোথায় যাবে? কার কাছে যাবে? কাকে বলবে তাদের করুণ ইতিহাস? কেউ শুনবে না তাদের কথা। তাদের জন্যই আমি আছি। আমি সব সময় আমার এলাকার যতগুলো মা বোন আছে, যতগুলো মেয়েরা আছে, তাদেরকে আমি দেখে রাখবো। কারো কোনো ক্ষতি হতে দিব না। যে তাদের কোনো ক্ষতি করতে আসবে, তাকে মরতেই হবে। তাকে ব্রিজে এনেই আমি মারবো, ঠিক ওইভাবে যেভাবে মরলের ছেলেকে আমি মেরেছিলাম। তাই বলে ওখান থেকে আমাকে ছেড়ে দিল। আমাকে বলল, এখান থেকে চলে যা, আর এখানে কখনো আসবি না। আমি খুবই দ্রুত সম্ভব আমার খালার বাড়িতে চলে যাই। পরের দিন সকালবেলা আমি ওখান থেকে আমার বাড়িতে ব্যাক করি। এতটুকুই ঘটনা। আমার তো ভয়ে যেন আমি বেশ কিছুদিন বিছানা থেকে উঠতে পারি না। আমার প্রচণ্ড জ্বরেতে যেন আমি পুরো অচেতন হয়ে পড়ে আছি। বেশ কিছুদিন, 10 থেকে 12 দিন আমার জ্বর ভালো হয় না। অনেক ওষুধ খাই, তারপরে কোনো কাজ হয় না। লাস্টে কবিরাজের চিকিৎসায় আমি সুস্থ হই। আমার সঙ্গে যে ঘটনাটি ঘটে গিয়েছে, আমি চাই না এই ঘটনাটি অন্য কারোর সঙ্গে ঘটে যাক। যাই হোক, সে মেয়েটিকে যে এত খারাপভাবে নির্যাতন করেছে, তার শাস্তি হওয়াটা দরকার ছিল। আমি মনে করি এরকম প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা এলাকায় একটি করে কমলা থাকা দরকার, যারা নিজের জীবন বাজি রেখে অন্যের জীবন বাঁচিয়ে থাকে। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। আমি এতটুকুই ঘটনা আমার বোনের মুখ থেকে শুনেছিলাম। আমাকে ঠিক যেভাবে বলেছে আমি ঠিক ওইভাবে আপনাদের কাছে পাঠিয়ে দিয়েছি। জানি না ঘটনাটি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার কাছে ছড়িয়ে দিবেন। আমি আর কথা বাড়াচ্ছি না। আপনি ভালো থাকবেন। সোহন ভাই সবসময় দোয়া করে আপনি ভালো থাকুন। আমি আর কথা বাড়াচ্ছি না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। রহিম ভাইয়ের ঘটনাটি আমার অসম্ভব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এরকম হাজারো কমলা আছে যারা নিজে না চাইতেও তাদের জীবনটা দিয়ে দিতে হয়েছে। কিছু সংখ্যক চোখের
লালসার কারণে কিছু ছেলেদের চোখের লালসা এতটাই ভয়ানক যে তারা একটি মেয়েকে নির্যাতন করে মেরে ফেলতেও দ্বিধাবোধ করে না। যাই হোক, এরকম হাজারো টাকাওয়ালা ফ্যামিলি ছেলেরা আছে যারা মেয়েদেরকে হাতের পুতুল মনে করে, যেভাবে ইচ্ছা সেভাবে নাচাতে চায়। এরা একটা কথা জানে না, সমস্ত ফ্যামিলির মেয়েরা এক না। বেশিরভাগই আছে খুবই নম্রভদ্র, তারা এসব কাজে লিপ্ত হয় না, তাদেরকে এভাবেই নির্যাতন হয়ে মরতে হয়। আমাদের দেশের আইনটা আরও একটু কড়া হওয়া দরকার ছিল। এখনো হাজারো ফ্যামিলি আছে যারা তাদের মেয়েকে হারিয়েছে এই নির্যাতন করে। তারা এখনো সেই ছেলেগুলো দেশের বাইরে বা দেশে ঘুরতেছে, বুক ফুলিয়ে ঘুরতেছে। তাদের কোনো শাস্তি হচ্ছে না, শুধুমাত্র টাকার কারণে। টাকার কাছে আইনও বিক্রি হয়ে যায়। আশা করব ঘটনাটি আপনাদের ভালো লাগবে। মেয়েটির জন্য আমার অনেক মায়া হয়। মেয়েটি এত কষ্ট পেয়ে মরেছে। মেয়েটি যেন জান্নাতবাসী হয়, মেয়েটির আত্মাটা মুক্তি পাক এই কামনাই করি। আমি আর কথা বাড়াচ্ছি না। ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আরেকটি কথা, আপনাদের সঙ্গে এরকম কোনো ঘটনা যদি ঘটে যেয়ে থাকে তাহলে আমাদের কাছে অবশ্যই পাঠিয়ে দিবেন। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ভয়ানক ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 019621356008। আমাদের ইমেল অ্যাড্রেস bhuterbaড়ি00@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ বা মেলে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। আমি আর কথা বাড়াচ্ছি না, বরাবরের মতো একটি কথাই বলতে চাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। ভূতের বাড়ি, এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।